নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা জানো গত 31 তারিখ ডার্বি ম্যাচ হেরে সুপার কাপ থেকে বিদায় নিয়ে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কোচ হোসে মলিনা মোহনবাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করার পর এটা কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে গেছে যে কোচ হোসে মলিনা হয়তো মোহনবাগান দলের অ্যাজ এ হেড কোচ হিসাবে তিনি তার শেষ ম্যাচটা খেলিয়ে ফেলেছেন। কারণ তিনি যে প্রেস কনফারেন্সে মোহনবাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তারপর যে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে তার চাকরিতে বহাল রাখবে, তেমনটা কিন্তু ভাবাটা বেশ খানিকটা ভুল। চলতি মৌসুমে 4টে টুর্নামেন্টের মধ্যে শুধুমাত্র একটা টুর্নামেন্টেই সফলতা ছাড়া কোচ হোসে মলিনা তিনি কিন্তু এই মৌসুমে সম্পূর্ণ ব্যর্থ। আর এই ব্যর্থতার কারণেই তার চাকরিটা যে যেতে চলেছে সেটা হয়তো তিনি আগে থেকেই কল্পনা করে নিয়েছিলেন। আর তেমনটা কল্পনা করে নিয়েই তিনি 31 তারিখ ম্যানেজমেন্টের বিরুদ্ধে এক অভিযোগ জানিয়ে গেছেন। তবে এখানে দুটো বিষয় হতে পারে। প্রথমটা হচ্ছে কোচ হোসে মলিনা তিনি ম্যানেজমেন্টের কাছে খুশি না হওয়ার জন্য তিনি দল ছাড়তে পারেন। আর দ্বিতীয়টা হচ্ছে তিনি জানেন তার চাকরিটা সংকটে, সেই কারণে তিনি ম্যানেজমেন্টের বিরুদ্ধে এমন এক অভিযোগ এনে সমর্থকদের কাছে মোহনবাগান ম্যানেজমেন্টের আধিপত্য জাহির করে সমর্থক মহলে ম্যানেজমেন্টকে কালপিট বানিয়ে নিজের চাকরিটা বাঁচানোর শেষ গুটিটা চেলে দিলেন। কারণ যদি কোচ হোসে মলিনার অভিযোগের ভিত্তিতে যদি তাকে বিদায় জানানো হয়, তাহলে এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে ম্যানেজমেন্টের বিরুদ্ধে যে আওয়াজ তুলবে তাকেই চাকরি হারাতে হবে। সো এই দুই রকমের জিনিস কিন্তু হতে পারে কোচ হোসে মলিনার অধীনের করা বিস্ফোরক মন্তব্যের কারণ। তো যাই হোক, মোহনবাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধে করা মন্তব্যের পর আমরা কিন্তু মোস্ট অফ দ্য পিপল ভাবছি মোহনবাগান দলের এই মৌসুমের খারাপ ফলাফলের জন্য ম্যানেজমেন্ট অধিকাংশ দায়ী। কারণ কোচ হোসে মলিনা তিনি দলে একজন মিডফিল্ডার চেয়েছিলেন, কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সেটা নিতে দেয়নি। আর সেই কারণেই মোহনবাগান দল সফলতা পাচ্ছে না। তবে এখানে শুধুমাত্র কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের দোষ ধরলে হবে না, কারণ কয়েনের এক পিঠ দেখলে তার আর এক পিঠটাও কিন্তু দেখতে হবে। কোচ হোসে মলিনা তিনি প্রেস কনফারেন্সে বলেছেন কোনো ম্যাচের দলের প্লেইং ইলেভেনটা কী হবে সেটা তিনি ঠিক করেন। অ্যাজ এ হেড কোচ হিসাবে আপনি যতক্ষণ দলের প্লেইং ইলেভেন ঠিক করেন, তাহলে আপনি কেন ডেম্পো ম্যাচে অতগুলো চেঞ্জেস করলেন প্লেইং ইলেভেনে? ডেম্পো দলটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অমন করা টক্কর দেওয়ার পর আপনার কি একটু মনে হয়নি এই ডেম্পো দলটা একটু নড়বড়ে নয়? তাহলে আপনার কিন্তু তখন উচিত ছিল দলের বেস্ট প্লেইং ইলেভেনটা ডেম্পো ম্যাচে নামিয়ে ডেম্পো ম্যাচটা জিতে সুপার কাপের সেমিফাইনালের রাস্তাটা পাকা করে নেওয়ার। কিন্তু আপনি তা না করে ডেম্পো ম্যাচে দলের প্লেইং ইলেভেনে 8 জন প্লেয়ারের চেঞ্জেস নিয়ে আসলেন, এবং 8 জন প্লেয়ারের চেঞ্জেস নিয়ে এসে আপনি জঘন্য খেলা উপহার দিয়ে ম্যাচটা ড্র করে বিষয়টা আরও জটিল করলেন। আচ্ছা চলো মেনে নিলাম ডেম্পো ম্যাচে আপনি অতিরিক্ত এক্সপেরিমেন্ট করতে গেছিলেন, বা আপনি অদিনের ম্যাচে অন্য প্লেয়ারদের সুযোগ দিতে গেছিলেন, তাই দল সেদিন জিততে পারেনি। কিন্তু যখন ডার্বি ম্যাচটা ডু অর ডাই ম্যাচ, সেখানে দাঁড়িয়ে আপনার হাতে 6 জন বিদেশি অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও কেন আপনি শুধুমাত্র 3 জন বিদেশিকে নিয়েই প্লেইং ইলেভেন সাজালেন? অদিনের ম্যাচটা যেহেতু ডু অর ডাই ম্যাচ ছিল, সেহেতু আপনার কিন্তু উচিত ছিল মিনিমাম 5 জন বিদেশিকে প্লেইং ইলেভেনে রাখার। তাহলে অন্তত দলের আক্রমণ ভাগের ঝাঁজটা কিন্তু আরও খানিকটা বাড়ত। কিন্তু আপনি তা করলেন না। বরং ম্যাচের প্রথম থেকে যখন আপনি দেখছেন দলের আক্রমণ মোটেও হচ্ছে না, তখনও কিন্তু আপনি হাফ টাইমের পর দলে কোনো চেঞ্জেস আনলেন না। বরং আপনি দলের বাকি 3 বিদেশিকে মাঠে নামালেন আফটার 70 to 75 মিনিট পর। মানে গত ডার্বি ম্যাচে আপনি এমন একটা ভাব নিলেন যে অদিনের ম্যাচটা ড্র হলে ইস্টবেঙ্গল নয় মোহনবাগান দল তারাই নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে। ডার্বি ম্যাচে যখন আপনি দেখলেন লিস্টন কোলাসো সে রাকিবের কাছে পুরোপুরি ধরা দিয়ে দিয়েছে, তখন কেন আপনি লিস্টন কোলাসোকে আগে আগে পরিবর্তন করে রবসন রবিনোকে মাঠে নিয়ে আসলেন না? যখন দেখলেন সাহাল আব্দুল সামাদ সে মিডফিল্ডে তেমন কোনো ক্রিয়েটিভিটি ক্রিয়েট করতে পারছে না, তখন কেন আপনি মিডফিল্ডে দিমিত্রি পেট্রাডস বা জেসন কামিন্সকে নিয়ে আসলেন না? আজ আমরা সকলেই গ্রেগ স্টুয়ার্ট করছি, কিন্তু তোমাদের মনে আছে গত সিজনে গ্রেগ স্টুয়ার্ট সে কিন্তু বেশ কিছু ম্যাচে চোটের কারণে অ্যাভেলেবেল ছিল না। তখন কিন্তু দলের মিডফিল্ডের ভূমিকাটা পালন করেছিল জেসন কামিন্স। তাহলে যখন এই মৌসুমে গ্রেগ স্টুয়ার্টকে আর দলে রাখা হলো না, তাহলে কেন আপনি ডে 1 থেকে জেসন কামিন্সকে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার ইউজ করলেন না? সেক্ষেত্রে এই মৌসুমে মোহনবাগান দলের ফেলিওরের জন্য যে শুধুমাত্র মোহনবাগান ম্যানেজমেন্টই দায়ী তেমনটা নয়। মোহনবাগান ম্যানেজমেন্টের পাশাপাশি কোচ হোসে মলিনার গেম প্ল্যানিংও কিন্তু বেশ খানিকটা দায়ী, এটা কিন্তু মানতেই হবে। কারণ এই মৌসুমে যখন আইএফএ শিল্ড জিতল মোহনবাগান দল, তারপর কিন্তু কোচ হোসে মলিনার মুখ থেকে কখনো কিন্তু শোনা গেল না তিনি দলে মিডফিল্ডার চান। সেক্ষেত্রে দেখো, সবসময় এক পক্ষের দোষ দেখাটা কিন্তু কখনোই উচিত নয়। তো যাই হোক, অ্যাজ অফ নাও যতটা আপডেট,
কোচ হোসে মলিনা তিনি গোয়া থেকে কলকাতায় ফিরে তিনি আপাতত 2 দিনের জন্য বিদেশে ছুটিতে গেছেন এবং ছুটি কাটিয়েই তিনি এই সপ্তাহেই কলকাতায় ফিরে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে একটা মিটিং করবেন। আর ওই মিটিংয়েই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে কোচ হোসে মলিনার ভবিষ্যৎটা কি মোহনবাগান দলে। যদি কোচ হোসে মলিনাকে রেখেই আইএসএল এর পরিকল্পনা করে মোহনবাগান ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু আইএসএল এর সফলতা পাওয়ার জন্য দলে কিসের অভাব রয়েছে সেই নিয়ে ওই মিটিংয়েই আলোচনা হবে। আর যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কোচ হোসে মলিনার সাথে আর কন্টিনিউ না করে, তাহলে কিন্তু ওই মিটিংয়েই কোচ হোসে মলিনার সাথে গোল্ডেন হ্যান্ডশেক করে নেওয়া হবে। সেক্ষেত্রে আপাততভাবে কোচ হোসে মলিনার ভবিষ্যৎ কিন্তু মোহনবাগান দলে 50-50। সেহেতু এবার প্রশ্ন থাকছে, মোহনবাগান ম্যানেজমেন্ট যদি কোচ হোসে মলিনার সাথে সম্পর্ক ছিন্ন করে নেয়, তাহলে মোহনবাগান দলের আপকামিং হেড কোচ পদে কোন কোচ আসতে পারে। আর এই বিষয় নিয়ে বর্তমানে যেমনটা আপডেট, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আইএসএল টেস্টের 2 থেকে 3 জন সফল কোচকে টার্গেটে রেখেছে, যাদের মধ্যে বাগান ম্যানেজমেন্টের ফার্স্ট চয়েস হচ্ছে কোচ সার্জিও লোবেরা। যে সার্জিও লোবেরা এফসি গোয়া দল এবং মুম্বাই সিটি এফসি দলকে আইএসএল মঞ্চে সফলতা এনে দিয়ে আইএসএল ইতিহাসের দ্বিতীয় সফল কোচ হিসাবে মনোনীত হয়েছেন। তবে এবার প্রশ্ন হচ্ছে, ধরে নিলাম সার্জিও লোবেরাকে মোহনবাগান ম্যানেজমেন্ট দলের নেক্সট হেড কোচ হিসাবে নিয়ে আসলো, তাহলে কি সার্জিও লোবেরা তিনি মোহনবাগান দলে বর্তমানে যে সমস্ত বিদেশিরা রয়েছে তাদের নিয়েই কাজ করবেন? কারণ আমরা দেখে এসেছি কোচ সার্জিও লোবেরার স্কোয়াডে একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং একজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের বিদেশি প্লেয়ার তিনি ব্যবহার করেন। সেক্ষেত্রে যদি ডিসেম্বর মাসের শেষ বা জানুয়ারির শুরু থেকেই আইএসএল চালু হয়, তাহলে এই অল্প সময়ের মধ্যে দলের 2 জন বিদেশিকে পরিবর্তন করে নতুন 2 জন বিদেশিকে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নিয়ে আসাটা কতটা পসিবল হবে সেটাও কিন্তু চিন্তার বিষয়। তবে আবার এমনটাও হতে পারে, যদি কোচ সার্জিও লোবেরাকে নিয়ে আসা হয়, তাহলে দিমিত্রি পেট্রাটসকে পরিবর্তন করে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের জন্য সার্জিও লোবেরার পছন্দের ছাত্র তথা হুগো বোমসকে তিনি শিবিরে নিয়ে আসতে পারেন এবং দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের জন্য তিনি আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা এই 2 জনকে নতুন করে তৈরি করে নিতে পারেন। সো এইরকম কিন্তু একটা পসিবিলিটি থাকছে। আর যদি ধরে নিই এই মৌসুমে মোহনবাগান দলে যে সমস্ত বিদেশি প্লেয়াররা রয়েছে তার মধ্যে 2 জন বিদেশিকে ছাড়তে গেলে মোহনবাগান ম্যানেজমেন্টের হিউজ পরিমাণে অর্থ কম্পেনসেশন দিতে হবে, সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট এটা করতে কতটা রাজি হবে সেটাও কিন্তু দেখার বিষয়। সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্টের বর্তমান স্কোয়াডের নিরিখে একটাই কিন্তু অপশন হাতে পড়ে থাকছে, আর তা হচ্ছে যে কোনো প্রকারে কোচ অ্যান্থনি লোপেস আবাসকে কামব্যাক করানো। কোচ অ্যান্থনি লোপেস আবাসের সাথে সঞ্জীব গোয়েঙ্কার সম্পর্কটা কিন্তু খুবই ভালো। সেক্ষেত্রে সঞ্জীব গোয়েঙ্কা যদি কোচ অ্যান্থনি লোপেস আবাসকে রিকোয়েস্ট করেন, তাহলে কিন্তু কোচ অ্যান্থনি লোপেস আবাস তিনি কিন্তু আবার দলে ফিরতেই পারেন। আর তোমরা খেয়াল করে দেখেছো, ইন্টারকাশি দলের মোস্ট অফ দ্য ফরেন প্লেয়ার তারা কিন্তু বিদায় নিয়ে বিভিন্ন দলে যোগ দিয়ে দিয়েছে। সো ইন্টারকাশি ম্যানেজমেন্ট তারাও কিন্তু এখনও দল গঠনের কাজকর্ম শুরু করেনি। সেহেতু এখনই কিন্তু কোচ অ্যান্থনি লোপেস আবাসকে আবারও ফিরিয়ে নিয়ে আসার সুবর্ণ সুযোগ রয়েছে। আর তোমরা সকলেই লক্ষ্য করেছিলে, যখন জুয়ান ফের্নান্ডোকে বিদায় জানিয়ে কোচ অ্যান্থনি লোপেস আবাসকে আবারও ফেরানো হলো, তখনও কিন্তু মোহনবাগান দলের পরিস্থিতিটা এখনের মতনই ছিল, মানে সেই তখনও কিন্তু এখনের মতনই মাথাভারী দল ছিল। আর তারপর কিন্তু কোচ অ্যান্থনি লোপেস আবাস দলের দায়িত্ব নিয়ে শুধুমাত্র হুগো বোমসকে ছেড়ে দিয়ে তিনি দলের মিডফিল্ডে জনি কাউকোকে রিটার্ন করিয়ে ওই দল নিয়েই তিনি কিন্তু ওই মৌসুমে মোহনবাগানকে শিল্ড চ্যাম্পিয়ন করিয়েছিলেন। সেক্ষেত্রে যদি কোচ অ্যান্থনি লোপেস আবাসকে কামব্যাক করানো হয়, তাহলে কিন্তু কোচ অ্যান্থনি লোপেস আবাস তিনি শুধুমাত্র দিমিত্রি পেট্রাটসের পরিবর্তে একজন প্রপার মিডফিল্ডারই নিয়ে এসে তিনি কিন্তু এই দলকেই সম্পূর্ণ নতুন শেপ দেওয়ার ক্ষমতা রাখেন। সো অ্যাজ অফ নাও আমার মতে কোচ অ্যান্থনি লোপেস আবাস কিন্তু বেস্ট অপশন এই পরিস্থিতিতে বা এই খাদের কিনারা থেকে মোহনবাগানকে আবারও টেনে তোলার ক্ষেত্রে। তবে মোহনবাগান দলের নতুন কোচ আসবে নাকি, যদি আসে তাহলে কোন কোচ আসবে, আর যদি না আসে মানে কোচ হোসে মলিনার ওপরে যদি এই মৌসুমেও দায়িত্ব দেওয়া হয়, তাহলে দলের কোন কোন পরিবর্তন আসবে সেই সমস্ত বিষয়গুলি কিন্তু নির্ভর করে আছে এই সপ্তাহে হোসে মলিনার সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের সেই মিটিংয়ের ওপর। সেক্ষেত্রে ওই মিটিং থেকে কোন সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকেই কিন্তু নজর থাকবে আপামর মোহনবাগানির। তো বন্ধুরা, তোমাদের মতে যদি মোহনবাগান দলের নতুন কোচ নিয়ে আসা হয়, তাহলে কোন কোচকে নিয়ে আসলে বেটার হবে মোহনবাগান দলের বর্তমান সিচুয়েশনের নিরিখে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই টপিকগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে।
সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।